তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি? আরে বোকা, তোর মাথায় কি বুদ্ধি বলতে কিছুই নেই যে তোর বা তোদের মতো নিজ গরিব ঘরের ছেলেদের সাথে আমরা শুধু সামান্য একটু হেসে কথা বলতে পারি, কিন্তু ভালোবাসতে পারি না। তাহলে এতদিন কি ছিল এইসব? আমি তো কোনোদিন তোমাকে বলতে চাইনি যে আমি তোমাকে ভালোবাসি, বরং তুমি তো আমার পিছনে পিছনে ঘুরতে আর বলতে তুমি নাকি আমাকে ভালোবাসো। আরে বোকা, তুই ছিলি আমাদের কলেজের টপার, আর তোর কারণে আমি কলেজের টপ হতে পারছিলাম না, তাই তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছি, যাতে আমার ভালোবাসায় পাগল হয়ে তুই লেখাপড়া আমার থেকে পিছিয়ে পড়িস। আর এখন দেখ তুই কতটা পিছিয়ে পড়েছিস। তুই আমার থেকে এতটা পিছিয়ে পড়েছিস যে কোনোভাবে আর আগের অবস্থায় ফিরে আসতে পারবি না। আর এইদিকে কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে, আর একে অন্যকে বলতেছে, দেখছিস কাক ময়ূর হতে চেয়েছিল, কিন্তু কাক এটা হয়তো জানতো না যে কাক যতই ময়ূরের পেখম পড়ুক না, কাক কাকই থাকে, কাক কখনো ময়ূর হতে পারে না। আমি ওদের কথা শুনে যতটা না কষ্ট পেয়েছি তার থেকেও বেশি কষ্ট পেয়েছি এইটা ভেবে যে জীবনে এত বড় একটা ভুল করলাম। শেষ পর্যন্ত আমি কিনা একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যে কিনা এতদিন শুধু আমার ক্ষতি চেয়ে এসছে, তাকেই ভালোবেসেছি। এসব ভাবতেই বুকটা যেন আমার কষ্ট শেষ হয়ে যাচ্ছে। তাই কলেজে আর না থেকে বাড়িতে চলে আসলাম। এখান থেকে আর অপমানিত হতে পারছি না। ওহ, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই। আমি হলাম কাব্য আহমেদ নীল, মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র ছেলে। কলেজে পড়াশোনা ভালো ছিলাম বলে অনেকেই আমার সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল, কিন্তু আমি সবাইকে না করে দিয়েছিলাম। কিন্তু কেন জানি না স্বর্ণার সাথে এমন হলো। হ্যাঁ, স্বর্ণা হলো আমাদের কলেজের সবচাইতে ধনী পরিবারের একমাত্র মেয়ে, আর সেই সাথে কলেজের টপার গার্ল। তবে আমার থেকে পিছিয়ে ছিল, কিন্তু এইটা নিয়ে ওর মধ্যে কোনো দিন আমার জন্য হিংসা বা অহংকার ছিল না, বরং আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। ওর সাথে আমি আমার সব ব্যক্তিগত কথা শেয়ার করতাম, আর ওর সাথে বেশি সময় থাকতাম, আর এতেই আমি ওর প্রতি একটু একটু দুর্বল হয়ে পড়ি। তবে আমি যে স্বর্ণাকে ভালোবাসি তা ওকে কখনো বলে ওঠার সাহসই পাইনি। যখনই ওকে মনের কথা বলতে যাব ভাবতাম, বলতে গিয়ে ওর সাথে বন্ধুত্বতা হারাই। আমি স্বর্ণার জন্য এতটাই পাগল ছিলাম যে ওর কথা ভাবতে ভাবতে কিভাবে যে লেখাপড়ায় পিছিয়ে পড়ি বুঝতেই পারি নাই। অনেকদিন আগের কথা, একদিন ও আমাকে হঠাৎ করে কলেজে শেষে কলেজের পিছনে পুকুর পাড়ের কাছে থাকতে বলে, কিন্তু কি জন্য তা জানি না। আমিও স্বর্ণার কথা মতো কলেজের শেষে যখন ওখানে ওর জন্য ওয়েট করছিলাম, তখনই কে যেন পিছন থেকে হঠাৎ করেই আমাকে জড়িয়ে ধরে, আর এতেই আমি অনেকটা ভয় পেয়ে যাই আর ভীত গলায় বলতে লাগলাম, আরে কে আপনি, আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন কেন? আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি, তাতে তোর কি? হ্যাঁ। মেয়েটার গলার আওয়াজ শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম, কারণ এটা যে ছিল স্বর্ণার কণ্ঠস্বর। আমি মনে মনে খুশি হলাম, তবে হঠাৎ মনে হলো স্বর্ণা বুঝি আমার সাথে মজা করছে। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে স্বর্ণাকে বলতে লাগলাম, ওই ফাজিলের বান্ধবী ফাজিল, তোর ফাজলামি বন্ধ করে এটা বল কি জন্য আমাকে এখানে ডেকেছিস? ওই কে ফাজিল? আর আমি কি ফাজলামি করলাম? হ্যাঁ, ফাজলামি না তো কি? হ্যাঁ, কলেজের সব ছেলের ক্রাশ আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে, তা ফাজলামি ছাড়া আর কি বা হবে? দেখ কাব্য, আমি কোনো ফাজলামি করছি না, আমি কিন্তু সিরিয়াস। আর তুই গরিব বলে আমি কি তোকে কখনো কোনো খোটা দিয়েছি? দিয়ে নাই, বরং তোকে ভালোবেসেছি। আর আমি এটাও জানি যে তুইও আমাকে ভালোবাসিস। আমি হঠাৎ স্বর্ণার কথা চমকে উঠে বলি, কি বলছিস তুই এসব? আমি কেন তোকে ভালোবাসতে যাব? আমি তো তোকে শুধু... থাক থাক, আর মিথ্যা বলে লাভ নাই। আমি সব জানি তুই আমাকে ভালোবাসিস, আর হয়তো এটা ভাবছিস এসব আমি কি করে জানলাম। তাহলে শোন, তুই একদিন আমাকে বলেছিলি যে তুই তোর মনের সব অব্যক্ত কথা তোর এই ডায়েরিতে লিখিস। আমি সেইখান থেকে জানতে পেরেছি, তাই তোর না বলার কোনো মানেই দেখি না। আর একটা কথা মনে রাখিস, ভালোবাসা কখনো টাকা পয়সা ধনী গরিব থেকে আসে না, এটা আসে মানুষের সুন্দর একটা মন থেকে, আর সেই মন থেকেই আমি তোকে ভালোবাসি। বলি আবার আমাকে জড়িয়ে ধরে। আমি কি আর বলবো ভেবে পাচ্ছি না। একে তো আমি ওকে ভালোবাসি, আর এতদিন ওকে হারানোর ভয় ছিল, কিন্তু ও যখন আমাকে ভালোবাসে তখন কি লাভ ওকে ফিরিয়ে দিয়ে? তাই আমি ওকে ভালোবাসি, আর এভাবে শুরু হয় আমাদের ভালোবাসার রঙিন দিন। ওর সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে আমি সব কিছুতেই পিছিয়ে পড়ি, আর এতটাই পিছিয়ে পড়ি যে যেখান থেকে পূর্বের অবস্থানে ফিরে যেতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু হাতে বেশি সময় নেই। তবুও অনেক কষ্টে নিজেকে কিছুটা গুছিয়ে নেই। যাই হোক, দেখতে দেখতে আমাদের এসএসসি পরীক্ষার ফাইনাল আসে। অনেক কষ্টে আমি সবগুলো পরীক্ষা দিই, আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেয় সেদিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ একমাত্র আমি সবার থেকে একটু বেশি খারাপ রেজাল্ট করেছি। তাই আজ আমাকে সবাই অপমান করছে। আজকেও পাশে দাঁড়িয়ে আমাকে এইটা বলে সান্ত্বনা দিচ্ছে না যে একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, সামনের বার ভালো করবি। মনে মনে কষ্ট নিয়ে যখন আমি স্বর্ণার কাছে যাই, তখন সে আমাকে কতটা ভালোবাসে, কতটা পাশে আছে তার প্রমাণ করে দিল।
তা তো দেখতেই পেলেন। যাই হোক, মনে একরাশ কষ্ট নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল, ওর মুখ নিয়ে বাবা মার সামনে যাব, তবুও বাড়িতে যাচ্ছি, কারণ নিজের কারণে যে ভুল করেছি তার ফল তো ভোগ করতেই হবে। এসব ভাবতে ভাবতে কখন যে বাড়ির কাছে চলে এসেছি বুঝতেই পারি নাই। যখন বাড়িতে ঢুকবো তখন দেখি বাড়ির উঠানে আগুন জ্বলছে, কিন্তু এটা বুঝতে পারছি না কে এখানে আগুন লাগিয়েছে। তারপর যখনই আমি বাড়ির ভিতরে ঢুকলাম তখন যেন আমার মাথায় দ্বিতীয়বারের মতো আকাশ ভেঙে পড়লো, কারণ মা বাবা দুজনে মিলিয়ে আমার সব বই খাতায় আগুন লাগিয়ে দিয়েছে, সেই সাথে আমার কাপড়ও বাইরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমাকে ঢুকতে দেখার সাথে সাথেই আব্বু বলে উঠল, তুই এ বাড়িতে কেন এসেছিস? বাড়িতে আসবো না তো কোথায় যাব আব্বু? করুণ দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে কথাটা বললাম। তুই কোথায় যাবি সেটা তুই ভালো করে জানিস, তবে আজকের পর থেকে তুই এ বাড়িতে আর থাকবি না, আর আমাকে আব্বু বলে ডাকবি না। আব্বু, এইসব তুমি কি বলছো? আমি কি... তোকে বলেছি না আমাকে যেন তুই আব্বু বলে না ডাকিস? আর এটা জানতে চাস তো আজ তোর সাথে কেন এরকম? না থাক, আমি বুঝতে পেরেছি, কাউকে কিছু আর বলতে হবে না, আমি চলে যাচ্ছি। যদি আমার চলে যাওয়াতে তোমরা ভালো থাকো তাহলে আমি চলে যাচ্ছি। তারপর বাড়ি থেকে বের হয়ে আসি। বাড়ি থেকে আসার সময় দেখি প্রতিবেশীরাও আজ আমাকে দেখে হাসাহাসি করছে, যে মানুষগুলো একসময় আমাকে নিয়ে নাকি গর্ব করত, আজ আমি তাদের কাছেও শুধু হাসির আর তার ছেলের পাত্র। যাই হোক, মনের ভিতরে একরাশ কষ্ট নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছি তখন মনে একটা কথাই বারবার মনে হচ্ছিল, এই ব্যর্থ জীবন রাখবো না, এই ব্যর্থ জীবন রাখার থেকে না রাখাই ভালো। হঠাৎ তখনই মনে পড়লো আত্মহত্যা মহাপাপ, আমি আবারও চেষ্টা করব, আর অন্যদেরকে এটা দেখিয়ে দিব কাব্য পিছিয়ে পড়ার ছেলে নয়। আমি নিজেকে এমনভাবে তৈরি করব যাতে আজ যারা আমাকে অপমানিত করলো তারাই যেন একসময় নিজের কাজের জন্য অপমানিত বোধ করবে। আর তাই আমি নিজেকে নতুন রূপে তৈরি করার জন্য সবাইকে ছেড়ে আজ আমি চলে যাচ্ছি। যদি কখনো ফিরে আসি তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করেই ফিরবো। তারপর আমি চলে আসি ঢাকায়। এখানে এসে অনেক কষ্টে একটা থাকার ব্যবস্থা করি। থাকার ব্যবস্থা করার পর মনের ভিতরে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, থাকার ব্যবস্থা হলো কিন্তু টাকা কোথায় পাবো? আমার কাছে যা টাকা আছে তা দিয়ে বড় জোর মাত্র 15 দিন চলবে। কিছু একটা করতে হবে যাতে নিজের স্বপ্নগুলো আবার শেষ থেকে শুরু করতে পারি। যাই হোক, ঢাকা এসে অনেক কষ্টের পরেও একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না। যখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল, ক্রমশ নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলছিলাম। প্রতিটা মুহূর্তে শুধু এটাই মনে হচ্ছিল, আমি নিজেকে কি আবার প্রতিষ্ঠা করতে পারবো, নাকি আমার স্বপ্নগুলো বালির বাঁধের মতো ভেঙে যাবে। তবুও নিজেকে কিছুটা শান্ত রেখেছিলাম আর আল্লাহর কাছে একটাই প্রার্থনা করতাম যাতে ভাগ্য কিছুটা সহায় হয়। তারপর হঠাৎ করে একদিন বাড়ির মালিকের ছোট ছেলে আমাকে এসে বলে যায় আমাকে নাকি বাড়ির মালিক ডেকে পাঠিয়েছে। মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে, জানি না কাজ জোগাড় করতে পারছি না বলে আবার বাড়ি থেকে বের করে দিবে না তো, এরকম হাজার চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তখন আমি বাড়িওয়ালার বাড়িতে যেয়ে বাড়ির কলিং বেল বাজাতেই বাড়িওয়ালার বউ দরজা খুলতেই বলতে লাগলো, ও বাবা, তুমি আসো, ভেতরে আসো। তারপর আন্টির সাথে তাদের বাড়ির ভিতরে যাই। আরে বাবা, দাঁড়িয়ে আছো কেন? চেয়ারে বসো। না না আন্টি, এভাবে ঠিক আছে। বলছিলাম কি আন্টি, আঙ্কেল কি বাড়িতে আছে? না, তোমার চাচা তো বাড়িতে নেই, তবে আমাকে বলে গেছে যে... কি বলে গেছে আন্টি? সেরকম কিছু না, তবুও কেমন জানি একটু সংকোচ লাগছে। যাই হোক, বলছিলাম কি বাবা, তুমি তো বিজ্ঞানের ছাত্র আর এখন বসেও আছো, যদি একটু কষ্ট করে আমার ছোট ছেলেটাকে পড়াতে তাহলে একটু ভালো হতো। আন্টির কথা শুনে আমার দেহে যেন প্রাণ এলো। সেই হাসে খুশি হলাম, কারণ ওনার ছেলেকে পড়ালে আমার হাতেও কিছু টাকা আসবে। কি ভাবছো বাবা তুমি? তোমাকে কিছু ভাবতে হবে না। কিছু না আন্টি, তা কখন থেকে পড়াতে আসবো তাই ভাবছিলাম। তোমার যখন সময় হবে তখন আসবে। ঠিক আছে আন্টি, সন্ধ্যা 7টায় পড়াতে আসবো। তারপর আমি ওখান থেকে চলে আসি আর রাত্রে হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজের উদ্দেশ্যে বের হই। আজকে অনেক কষ্টে যখন কাজ পেলাম না তখন হতাশ হয়েই সন্ধ্যার সময় বাড়ির দিকে আসছিলাম, তখন দেখি একটা লোক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তাকে এই অবস্থায় দেখে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। এজন্য আমি দ্রুত ওখান থেকে চলে যেতে ধরলাম, কিন্তু হঠাৎ করেই কেন জানি না মনে একটা কথাই ভেসে উঠল, যদি লোকটা বেঁচে থাকে তাহলে তো লোকটাকে হাসপাতালে নিলে বাঁচতে পারে। কিন্তু আবার ভাবলাম যদি পুলিশ কেস হয় আর যদি পুলিশ আমাকেই তার এই অবস্থার জন্য দায়ী করে, তবু আমার মন আর বিবেক একটা কথাই শুধু বলছিল, মানুষের উপকার করে মানুষের ধর্ম। এই জন্য আমি 7-5 না ভেবে একটা অটো ডেকে লোকটাকে নিয়ে হাসপাতালে চলে যাই। ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথে দেখলাম ডাক্তাররা ওনাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আর এতে আমি একটু অবাক হলাম, কেননা সাধারণত এরকম কোন রক্তাক্ত লোককে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে ডাক্তাররা বলে আগে পুলিশের পারমিশন নিয়ে আসো। আরে কত কি! যাই হোক, ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর দেখলাম মুহূর্তে হাসপাতালের চারপাশে পুলিশ ঘেরাও করে রেখেছে, যেন মনে হচ্ছে ভিতরে কোনো সন্ত্রাসী আছে আর তাকে যেন ধরতে আসছে।
পুলিশের একজন অফিসার দেখলাম ডাক্তারদের সাথে কি বিষয় নিয়ে যেন কথা বলছিলেন, আর ডাক্তাররা হাতের ইশারা করে আমার দিকে কি যেন দেখিয়ে দিল, আর এতেই পুলিশ অফিসার তাকে আর কিছু না বলে আমার দিকে ক্ষুধার্ত বাঘের মতো আসছে। আমি ওনার চোখ মুখ দেখে কেমন যেন ভয় লাগছে। বারবার মনে হচ্ছে এই বুঝে আমাকে বলে, বাবু মামা বাড়ি চলো। অফিসার মামার কাছে এসেই বলতে লাগলো, এই ছেলে, তোমার নাম কি? স্যার আমি কাব্য আহমেদ। তা তুমি স্যারকে কিভাবে চেনো? স্যার আপনার কথা ঠিক বুঝলাম না, আমি আপনাদের কোন স্যারকে তো চিনি না। ও সরি, স্যার বলতে আমি বোঝাতে চেয়েছিলাম যে প্রিন্সিপাল স্যার, মানে যাকে তুমি হাসপাতালে নিয়ে এসেছো, তাকে কি তুমি কোনোভাবে চেনো? না স্যার, ওনাকে তো আমি চিনি না। আমি রাস্তায় ওনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। স্যার আমি কি এখন যেতে পারি? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। না, এখন যাওয়া যাবে না, আগে স্যারের জ্ঞান ফিরুক, তারপর তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পর যেতে পারবে। কি ঝামেলায় পড়লাম রে বাবা, কখন যে লোকটার জ্ঞান ফেরে আর কখন যে বাড়ি যাব। কিছু বললে? কই না স্যার। হায় আল্লাহ, কিছু একটা করো। আমি বারবার আল্লাহকে ডাকছিলাম, তখন একটা নার্স এসে বলতে শুরু করলো, আপনারা চাইলে এখন স্যারের সাথে দেখা করতে পারেন। নার্সের কথা শুনে আমি এতটাই খুশি হলাম যে মন চাচ্ছে এখনই তার একটা পাপ্পি দেই। তখন অফিসার বলল, ঠিক আছে, আপনি যান, আমরা ভিতরে যাচ্ছি। তারপর আমরা ভিতরে যেতেই লোকটা পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আরে বাবা ফরহাদ, তুমি এখানে? হ্যাঁ স্যার, আপনি এখন কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোর কি লোকটা করছি, আসলে উনি তো একজন শিক্ষক, তাকে তো স্যার বলে ডাকা উচিত। এই তো স্যার, আছি মোটামুটি। তা স্যার, আপনার এই অবস্থা কিভাবে হলো? আমিও ঠিক বলতে পারি না আমার সাথে কি থেকে কি হয়ে গেল। সন্ধ্যায় একটু বাইরে হাঁটতে কি বের হলাম, তখন কোথা থেকে কিছু মুখোশ পরা ছেলে এসে আমাকে মেরে চলে যায়। যাই হোক, সব বাদ দাও। তা তোমার সাথে ছেলেটা কে? ওকে তো চিনলাম না। স্যার, ওর নাম হলো কাব্য। এই কাব্যই আপনাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে এখানে নিয়ে এসেছে। আরে তার বাবা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেবো সে ভাষা আমার কাছে নেই। স্যার এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা আমার কর্তব্য। আর আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে একে অপরের উপর কিছু অধিকার বা দায়িত্ব এবং কর্তব্য দিয়েছে, আর আমি তারই একটা পালন করার চেষ্টা করেছি মাত্র। সবাই যদি তোমার মতো ভাবতো তাহলে আজ আমার এই অবস্থা হতো না, আর না পৃথিবীতে এত অশান্তি থাকতো। স্যার, আমাকে এখন যেতে হবে, আর আপনি যদি কাউকে সন্দেহ করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে বাবা, কিছু মনে করতে পারলে তোমাকে অবশ্যই জানাবো। ও তা বাবা কাব্য, তুমি কি করো? এই তো স্যার বেকার বসে আছি আর কাজ করছি। কি বলো বাবা, এই বয়সে কাজ খুঁজছো মানে? এখন তো তোমাদের লেখাপড়া করে নিজেকে তৈরি করার সময়। আর তোমার কথাবার্তা শুনে তো মনে হয় তুমি লেখাপড়া করো বা লেখাপড়া জানো। আর লেখাপড়া স্যার, যে মানুষ নিজের পায়ে নিজেই কোরাল মারে সে করবে লেখাপড়া? তবে হ্যাঁ, লেখাপড়া অবশ্যই করব, কিন্তু তার জন্য নিজেকে তৈরি করতে হবে। তোমার কথা ঠিক বুঝলাম না। কিছু না স্যার, এখন আমি আসি। তা তুমি কতদূর পড়েছো? এই তো স্যার ইন্টার পরীক্ষা দিয়েছি। তা তোমার রেজাল্ট কি? 50 স্যার। রেজাল্টের কথা বলতেই আমার মনটা আবার খারাপ হয়ে গেল, তবুও মাথা নিচু করে বললাম, ও তা তোমার এসএসসি রেজাল্ট কি ছিল? গোল্ডেন এ প্লাস বিজ্ঞান থেকে। কি গোল্ডেন পেয়েছিলে? আর ইন্টারে এত খারাপ রেজাল্ট করলে কিভাবে? এই যে স্যার বললাম না, নিজের পায়ে নিজেই কোরাল মেরেছি, আর সেজন্য আজ আমি পরিবার থেকে আলাদা হয়েছি। যাই হোক স্যার, আমার কথা বাদ দিন, আমাকে এখন যেতে হবে, আর কালকে আবার কাজের খোঁজে বের হতে হবে। স্যার কি যেন ভাবছে। আসি স্যার। এই বলে আমি যখনই রুম থেকে বের হতে যাব তখনই স্যার বলে উঠলেন, তা তুমি কি আর পড়তে চাও না? পিছন ফিরে বলতে লাগলাম, পড়তে তো চাই স্যার, কিন্তু পড়বো কিভাবে বলুন? সামান্য যে আমি কলেজের চয়েস দিব তার টাকাই আমার কাছে নেই, সেখানে কিভাবে অন্য কলেজে ভর্তি হব? যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে আমি আমার কলেজে ভর্তি করাতে পারি। স্যার করুণা করছেন নাকি আমি আপনার জীবন বাঁচিয়েছি বলে তার প্রতিদান হিসাবে আমাকে আপনার কলেজে ভর্তি করানোর কথা ভাবছেন? স্যার যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আমি কখন অন্যের উপকার করে তার থেকে সেই উপকারের প্রতিদান নেই না। আর যদি করুণা করার কথা ভাবেন তাহলে তো আমি কোনো দিনও আপনার সেই করুণার ভার নিতে পারবো না। আসি স্যার। আর আমার কথা যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করবেন, দুঃখিত। তুমি ভুল ভাবছো বাবা, আমি তোমাকে করুণা না, তুমি আমাকে যে উপকার করেছো তার প্রতিদান দিতে যাচ্ছি না। আমি তোমার কথা শুনে বুঝতে পারছি তোমার মনের ভিতর খুব বড় একটা কষ্ট লুকিয়ে রয়েছে, যার কারণে তুমি পরীক্ষার রেজাল্ট খারাপ করেছো। আর হয়তো তুমি ভাবছো আমি আমার উপকারের প্রতিদান দেওয়ার জন্য আমি আমার কলেজে ভর্তি করাতে চাচ্ছি, কিন্তু তাও না। আমি তোমার ভিতরে কিছু একটা করার ইচ্ছার প্রবণতা আছে তা দেখতে পারছি, বিধায় আমি তোমাকে ভাবলাম তোমাকে আমার কলেজে ভর্তি করাবো। এখন ভেবে দেখো, তুমি তোমার লক্ষ্যতে এগিয়ে যেতে চাও নাকি বাকি সব দুর্বলদের মতো পিছিয়ে পড়তে চাও?
স্যারের এসব কোনো কথাই আমার মাথা বা মনকে ছুঁতে পারল না, কিন্তু একটা শব্দ দুর্বল হঠাৎ এই শব্দটা যেন রাগ আর জেদ ধরিয়ে দিল। আমার কেন জানি চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আমি দুর্বল নই। তখন মনের ভিতর একটা কথাই উকি দিল, প্রত্যেক মানুষ তার ভুল শোধরানোর একটা সুযোগ পায়, আর আমি যখন একটা সুযোগ পেয়েছি তখন এটা হাতছাড়া করা আমার জন্য একটা বোকামি। কিন্তু আমি কি করুণা নিচ্ছি? কি হলো বাবা, এত কি ভাবছো? কিছু না স্যার। স্যারের কথায় আমার ভাবনার জেদ ঘটলো। ভাবছিলাম আমি আপনার কলেজে ভর্তি হব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার শর্ত এটাই যে আমি আপনার কলেজে ভর্তি হব, তবে ভর্তির টাকা আমি আপনাকে দিয়ে দিব। ও এই কথা, আচ্ছা তোমার জায়েজ। আগামীকাল তুমি কলেজে যাবে, আর আমি কলেজে তোমার কথা ফোন করে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। এখানে ধন্যবাদ দেওয়ার মতো কিছু নাই, আর তুমি তো বললে মানুষের উপকার করাই ধর্ম। তবুও স্যার, আপনি হয়তো জানেন না আজ আমার মাথা থেকে কত বড় একটা চিন্তার বোঝা নেমে গেল। যাই হোক স্যার, আমি এখন আসি। ঠিক আছে, সাবধানে যাও। ছেলেটার সাথে মনে হয় আমার মতোই কিছু একটা হয়েছে, তা না হলে যত খারাপ রেজাল্টই করুক না কেন, কোনো বাবা মাই তাদের সন্তানকে নিজের থেকে দূরে ফেলে দেয় না। আজ আমার খুব খুশি লাগছে। আজ যদিও একটা কাজ পেলাম না, তবে আল্লাহ তাআলা আমাকে আজ যা দিয়েছেন তা আমার কাছে এতটাই দামি যা বলার মতো না। যাই হোক, অনেক রাত হয়েছে, তাই আর কোনো কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুটো বিস্কিট খেয়ে কলেজের সব কাগজপত্র নিয়ে কলেজের দিকে একটু তাড়িঘড়ি করে বের হয়ে গেলাম। কি করবে বলেন, এখন তো আর আমি বাবার হোটেলে থাকি না, এখন নিজেকেই নিজের জন্য সব করতে হয়। যাই হোক, প্রায় আধা ঘন্টা পর আমি স্যার ও কলেজের প্রিন্সিপাল সেই কলেজে পৌঁছে যাই। কলেজের ভিতরে যাওয়ার সাথে সাথেই দেখি কলেজের ছেলে মেয়েরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আবার কেউ আমার দিকে তাকিয়ে হাসছে, হয়তো আমার পোশাক দেখে। আমি সেদিকে খেয়াল না দিয়ে কলেজের অফিস রুমের দিকে যেতেই হঠাৎ করে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম, আর এদিকে পুরো কলেজে হাসির রোল পড়ে গেল। হে আল্লাহ, আমি কি কোনো পিলারের সাথে ধাক্কা খেলাম নাকি? কিন্তু পিলারের সাথে ধাক্কা খেলে তো আমার ব্যথা পাওয়ার চিন্তা, তাহলে আমি শুধু মাটিতে পড়ে গেলাম, তো ব্যথা পেলাম না কেন? ব্যাপারটা কি? তাই মাটি থেকে উঠতে উঠতে সামনে তাকাতে দেখি একটা মেয়ে, শুধু মেয়ে বললে ভুল হবে, যেন একটা নীল পরি আমার সামনে রাখি লুক নিয়ে দাঁড়িয়ে আছে। তার আমার দিকে তাকিয়ে থাকা দেখে মনে হচ্ছে আমাকে যেন চিবিয়ে খাবে, তাই পরিস্থিতি সামলে নিতে আমি মাথা নিচু করে বললাম সরি। বলতেই বুঝতে পারলাম না মেয়েটা আমাকে চড় মেরেছে, আর এত জোরেই চড় মেরেছে যে মনে হচ্ছে আমার সব কয়টা দাঁত বের হয়ে যাবে। চড় মেরেই বলতে লাগলো, কোথায় থেকে যে সব খ্যাত লুচ্চা ছেলে আমাদের কলেজে আসে আল্লাহই জানে। দেখুন আপু, আমি ইচ্ছা করে। ওই খ্যাতের বাচ্চা খ্যাত, এটাই বলতে চাচ্ছিস তো? তুই ইচ্ছা করে আমার সাথে ধাক্কা খাস নাই। তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে। আমাদের মতো বড় ঘরের সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চাই না। এরকম আর অনেকে বাজে কথা বলে, সে চলে যায়, আর আমি মাথা নিচু করে সব সহ্য করে নিলাম। আমি চাইলেই মেয়েটার প্রত্যেকটা কথার জবাব দিতে পারতাম, কিন্তু না, আমি তা করলাম না, কারণ আমি আমার জীবনে মেয়েদের সাথে কোনো সমস্যা বা কোনো সম্পর্কে জড়াতে চাই না। যাই হোক, তারপর আমি অফিস রুমে গিয়ে এক স্যারের কাছ থেকে সহকারী প্রিন্সিপাল রুমের ঠিকানা নিয়ে প্রিন্সিপাল রুমের কাছে গিয়ে দরজায় নক করতেই, কামিন। ধন্যবাদ স্যার। তোমাকে তো চিনতে পারলাম না। স্যার, আমাকে প্রিন্সিপাল স্যার পাঠিয়েছেন। ও, তুমি তাহলে সেই কাব্য? গতকাল রাতে স্যার আমাকে সব বলে দিয়েছেন, আর আমি সবকিছু প্রায় ঠিক করে রেখেছি। তা তুমি কি তোমার সব কাগজপত্র নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, নিয়ে এসেছি। মাথা নিচু করে বললাম, এই নিন। তারপর স্যার আমার সব কাগজপত্র নিয়ে বলতে লাগলেন, তুমি আগামীকাল থেকে কলেজে আসতে পারো, আর তোমার রোল হলো। তারপর আমি স্যারকে সালাম দিয়ে মাথা নিচু করে কলেজের বাইরে চলে আসি। কলেজ থেকে বাড়িতে ফিরে আবারও সেই কাজের খোঁজে বাইর হই। তারপর সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি ছোট একটা প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম জবের একটা চাকরি পেয়ে যাই। আজ আমি অনেক খুশি, কারণ আজকে আমার জীবনটা যেন সম্পূর্ণ পাল্টে গেল। আজকে হয়তো আল্লাহ তাআলা আমার উপর তার অশেষ রহমত দান করেছেন, আর মনে মনে একটা কথাই ভাবছি, আল্লাহ তাআলা হয়তো এতদিন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। যাই হোক, এসব ভাবতে ভাবতে কখন যে বাড়িতে এসে গেছি বুঝতেই পারিনি। বাড়িতে এসে সামান্য কিছু খাবার খেয়ে বাড়িওয়ালার বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই দেখি বাড়িওয়ালা আঙ্কেল আমার ঘরের দিকেই আসছেন। আমি তাকে দেখে সালাম দিয়ে কিছু বলতে যাবো, তার আগেই তিনি আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, আরে বাবা কাব্য, গতকাল তুমি পড়াতে আসলে না যে? আবার দেখলাম অনেক রাতে বাড়িতে ফিরছো, কাল কি কোনো সমস্যা হয়েছিল? না আঙ্কেল, তেমন কোনো সমস্যা হয়নি। আসলে হয়েছিল কি? তারপর আমি তাকে সব কিছু খুলে বললাম। খুব ভালো করেছে বাবা, মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে, এটাই তো মানুষের ধর্ম ও মনুষ্যত্ব। কিন্তু আমরা মানুষেরা তো এখন শুধু টাকা আর ক্ষমতার লোভে আমরা আমাদের মনুষ্যত্বকে বিলিয়ে শেষ করে ফেলেছি। যাই হোক বাবা, আমি যে জন্য তোমার কাছে এসেছিলাম, বলেছিলাম কি বাবা, তুমি তো এখন রাজুকে পড়াতে যাবে। হ্যাঁ আঙ্কেল, আমি তো সেই জন্যই বাসা থেকে বের হলাম। আর আঙ্কেল, আপনাকে দেখে কেমন যেন মনে হচ্ছে আপনি আমাকে আরও কিছু বলতে চাচ্ছিলেন।
তুমি ঠিক ধরেছো। আসলে তোমাকে যে কিভাবে কথাটা বলি। আঙ্কেল, আপনি বিনা সংকোচে বলতে পারেন যদি আমাকে আপনার ছেলের মতো ভাবেন। আসলে বাবা হয়েছে কি, আমার এক বন্ধুর মেয়ে আমাদের এখানে থাকতে এসেছে, আর তুমি যে ঘরটাতে থাকো ও প্রত্যেকবার আসলে ওই ঘরটাতেই থাকতে ভালোবাসে। যদি তুমি ঠিক আছে আঙ্কেল, আমাকে কিছুদিনের সময় দিন, আমি অন্য জায়গায় না হয় একটা থাকার ব্যবস্থা করব মন খারাপ করে। আরে বাবা, তোমাকে চলে যেতে বলছি না। তুমি তো আমাদের বাড়ির উপরে ছাদের ঘরটায় যদি কিছুদিন থাকতে, তাও যদি তোমার কোনো আপত্তি না থাকে। আসলে এখান থেকে আমার কলেজ ও অফিস একটু কাছে হয়, তাই মনটা খারাপ হলো। ঠিক আছে আঙ্কেল, আপনি যা ভালো মনে করেন। আসি আঙ্কেল। তারপর আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে রাজুকে পড়াতে যাই, আর রাজুকে পড়ানো শেষ করে আমি আমার রুমে ফিরে এলাম। এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলাম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকেও তো সাধারণত গেস্ট রুমে থাকতে দেওয়া হয়, তাহলে ধুর, আমিও না তাদের আত্মীয়, তারা তাকে কোথায় রাখবে সেটা তাদের বিষয়, এটা নিয়ে আমার না ভাবলেও চলবে। সবকিছু গোছানো হয়ে গেল, আমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো, কারণ আমার যা সামান্য জিনিসপত্র তা আঙ্কেলদের বাড়ির উপরের ঘরে ওঠাতে হবে। যাই হোক, সবকিছু গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে আসতেই পেটের মধ্যে ক্ষুধার কারণে মোচড় দিয়ে উঠলো। কিন্তু আজকে আমাকে না খেয়ে বের হতে হবে। কি করবে বলুন? আমার জন্য এখন কি খাবার তৈরি করে বসে থাকবে? তারপর কোনো কিছু না খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হতেই আন্টি বলে উঠলো, আরে বাবা কাব্য, এই সময় কোথায় যাও? এই তো কলেজে যাচ্ছে আন্টি, আপনি কি কিছু বলবেন? ও, আমার তো মনেই ছিল না। গতকাল রাত্রে তোমার আঙ্কেল আমাকে সব কিছুই বলেছিল। যাই হোক, তা তুমি কি কিছু খেয়েছো? হ্যাঁ আন্টি, এই মাত্রই খেয়ে বের হলাম। মিথ্যা কথা বললাম। আমি এখন আসি আন্টি, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো মনে হয় না তুমি কিছু খেয়েছো। সকাল থেকে তো দেখলাম তোমার জিনিসপত্র ওপরে ওঠালে, আর তার কিছুক্ষণ পরে কলেজে যাচ্ছ। তাহলে তুমি খাবার রান্না করলে কখন? না মানে আন্টি, আসলে হয়েছে কি, বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। আমার সাথে চলো, কিছু খেয়ে তারপরে কলেজে যাবে। থাক না আন্টি, আমি না হয় বাইরে খেয়ে নিব। আমরা থাকতে তুমি বাইরে খাবে কেন? আমি কি কখনো তোমাকে আর রাজুকে আলাদা চোখে দেখেছি? নাকি তুমি আমাদেরকে আপন ভাবতে পারো নাই? আন্টি, আপনি সব কি বলছেন? এখানে আমার আর আপনারা ছাড়া আর কোনো পরিচিত মানুষ আছে যাদের আপন ভাববো? আর দেখুন, আমার আজকে কলেজের প্রথম দিন, তাই আমার কি আর তোমার মা যে তুমি আমার কথা শুনবে? মা হলে ঠিকই শুনতে। ঠিক আছে আন্টি, আপনি আমার খাবার রেডি করুন, আমি আসছি। কি করব বলুন? যখনই মায়ের কথা বললো তখন বুকের ভিতর কেমন যেন খুব কষ্ট হচ্ছিল। তারপর আন্টি খুশি মনে আমাকে খেতে দিল, আর আমি চুপচাপ খেয়ে কলেজে চলে আসলাম। কলেজে আজকে আসার পরও দেখছি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি সেদিকে মন না দিয়ে মাথা নিচু করে নিজের ক্লাস খুঁজে নিজেই শেষ ব্রাঞ্চে বসলাম। সামনের দিকে অবশ্য বসার জন্য অনেক জায়গা ছিল, কিন্তু সবাই আমাকে দেখে এমনভাবে বসেছে যে যেখানে বসতে যেন তাদের অসুবিধা হচ্ছে। প্রায় 10 মিনিট পর স্যার ক্লাসে এসে ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ করে তিনি আমাকে দেখে বলে উঠলেন, এই লাস্ট ব্যান্ড, স্ট্যান্ড আপ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে গেলাম। তুমি কি এই কলেজের ছাত্র? হ্যাঁ স্যার, নতুন ভর্তি হয়েছি। নতুন ভর্তি হয়েছে ভালো কথা, কিন্তু নিজের দিকে একবার তাকিয়ে দেখছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখানে পড়তে নয়, বরং খ্যাত স্যার, খ্যাত। খ্যাত মানে জমি চাষ করতে এসেছে। বাইরে থেকে একটা মেয়ে বলে উঠল। হঠাৎ কারো আওয়াজ শুনে ক্লাসের বাকি সবাই ওই দিকে তাকিয়ে একসাথে হাসতে শুরু করলো। আরে মা, তুমি মীরা, তুমি আজ এত দেরি করলে যে? আর বলবেন না স্যার, আজ রাস্তায় যা ট্রাফিক জ্যাম ছিল। মেয়েটার গলার আওয়াজ শুনে আমার কেন জানি খুব চেনা চেনা লাগলো। মনে হচ্ছে এর আগেও কোথায় তার গলার স্বর আমি শুনেছি। আমি মেয়েটার দিকে তাকাতেই আমার হাত আপনা আপনি আমার গালে চলে গেল। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন আমার হাত গালে কেন গেল, তাহলে শুনুন। মেয়েটার কেউ না, গতকাল যে মেয়েটা আমাকে চড় মেরেছিল ও সেই মেয়ে। তখন স্যার বলল, ঠিক আছে মা, ভেতরে আসো। আর এই যে খ্যাতবাবু, এটা তোমাদের কোনো গ্রামের কলেজ নয় যে যখন বা হাতের কাছে পাবে তখনই পড়ে কলেজে আসবে। আজকের পর থেকে ভালোভাবে কলেজে আসবে, মনে থাকে যেন। আমি মাথা নাড়ালাম। এখন বসে পড়ো। আর ডিয়ার স্টুডেন্ট, কারণ তোমরা তো জানোই আমাদের কলেজে কিছু রাজনৈতিক সমস্যার কারণে আমরা কিছুদিন তোমাদের ক্লাস নিতে পারি নাই। তাই আমার মনে হয় এখানে যারা আজ উপস্থিত আছে তারা হয়তো অনেকেই একে অপরের সম্পর্কে জানে না, তাই প্রথম থেকে সবার পরিচয় জেনে নেই। তারপর সবাই একে একে নিজেদের পরিচয় দেয়, আর এতে মীরারও পরিচয় জানতে পারি। ওর বাবা ঢাকা শহরের সবচাইতে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রথম বা দ্বিতীয় সন্তান। আপনারা হয়তো ভাবছেন প্রথম বা দ্বিতীয় সন্তান কেন বললাম, কারণ ওরা নাকি যমজ বোন। যাই হোক, সবশেষে যখন আমার পরিচয় দেওয়ার পালা, তখন স্যার বলে উঠল, তুমি শুধু কষ্ট করে তোমার নামটা বলেই বসে পড়ো।
কি আর করা, মনটা খারাপ করে নিজের নাম কাব্য আহমেদ নীল বলে বসে পড়লাম আর মনে মনে বললাম, আরে দুনিয়ার মানুষ, তোরা শুধু বাইরের চাকচিক্যটাই দেখলি, ভিতরটা দেখলি না। তারপর ক্লাস শেষ হলে আমার কর্মস্থলে আসি। এখানে এসে মনটা একটু ভালো হয়ে গেল, কারণ এখানে কেউ কারো টাকা পয়সা দামি পোশাক দেখে না, শুধু মানুষের প্রতিভা দেখা হয়। এরপর থেকেই আমার নতুন জীবনের পথ চলা শুরু হয়। এখন আমার জীবনের একটাই লক্ষ্য, নিজের অতীত ভুলে সবকিছু আবার নতুন করে শুরু করা। আর এই নতুন জীবনের থাকবে না স্বর্ণার মতো কোনো স্বার্থপর কোনো মেয়ের স্থান। সবকিছু ভুলে আমি পুনরায় পড়াশোনায় মন দেই আর নিয়মিত কাজও করি। অনেক কষ্টে আমি আবার সেই আমিকে পুনরায় তৈরি করি। কি আজব দুনিয়া যে আমি ছিলাম কোনো এক কলেজের স্যারদের চোখের মণি, কিন্তু সেই আমি আজ অন্য কোথাও নিজেকে সবার সামনে ক্ষেত আর লেখাপড়ায় অমনোযোগী ছাত্র হিসেবে উপস্থাপন করলাম। আর মীরা, ওর কাছে তো আমি প্রায় সব সময়ই অপমানিত হই। তারপর একদিন জানি কি মনে করে আমি কলেজের পিছনে পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম, তখনই কতগুলো মেয়ের হাসাহাসি আর গলার আওয়াজ পেলাম। মনে মনে ভাবলাম হয়তো মেয়েগুলাও আমার মতো এখানে একটু নিরিবিলি থাকতে এসছে। কিন্তু যখনই আমি ওদের প্রায় কাছাকাছি এসছি, তখন দেখি মীরা আর ওর বেশ কিছু বড়লোক বান্ধবীকে নিয়ে যেন কথা বলছে আর হাসাহাসি করছে। তাই ওদের দেখে যেই আমি চলে আসবো, তখনই আমি ওদের কিছু কথায় বাকরুদ্ধ হয়ে গেলাম। আর কেন হলাম তা শুনুন। আমি যখনই ওখান থেকে চলে আসা ধরলাম, তখনই হঠাৎ করে মীরার বান্ধবী বলে উঠল, ওই থাম থাম, শুধু কি বড়লোকের ছেলেরাই আমাদের কলেজে যেত? ছেলে আছে, সবারই একই অবস্থা। না রে, আমার তো মনে হয় না। আমাদের মীরা আমাদের এই কলেজের সব ছেলেদের ক্রাশ, আর সবচাইতে বেশি সুন্দরী। ওই কানার বউ কানি, মনে হয় আজ সকালে তুই বুড়িগঙ্গার পানি দিয়ে তোর চোখ মুখ ধুয়েছিস। আর না হয় তোর মাথার ঠিক নেই, জানিস না মীরা যদি শুধু একবার। তখনই নীলা বলল, ওই থাম আর শোন, আমার মাথা ঠিক আছে। আচ্ছা, তোরা একটা জিনিস খেয়াল করেছিস? কি? ওদের এসব কথা শুনে মীরা শুধু হাসতেছে। তখন নীলা বলল, বেশি কিছু না। তোরা কি জানিস আমাদের কলেজের এমন একজন বান্দা আছে যে আজ পর্যন্ত আমাদের কলেজের কোনো মেয়ের দিকেই ভালো করে তাকিয়ে পর্যন্ত দেখে নাই? আর মীরাকে তো মনে হয় আর একদমই দেখতেই পারে না। ওই তোর আজাইরা প্যাচাল বন্ধ কর। ওই শালি, কি বলি? আমি আজাইরা প্যাচাল পারছি? তা নয় তো কি? হ্যাঁ, ওই তোরা বল, আমি কি কিছু ভুল বললাম? রিয়াকে উদ্দেশ্য করে বলছে অন্যান্য বান্ধবীরা। তখন নীলা বলল, ঠিক আছে, মানলাম আমি ভুল আর তোরা সবাই ঠিক, কিন্তু সবাই একবার ভেবে দেখতো আমার খ্যাতবাবু কাব্যের কথা। তোদের সময় কে নষ্ট করতে বলছে? আচ্ছা, একটু ভেবে দেখতো আমাদের খ্যাতবাবু আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখেছে? আর আমাদের কথা ছাড়, যেখানে মীরার মতো বড় লোক আর সুন্দরী মেয়ের সামনে পিছনে আমাদের কলেজের সব ছেলে ঘুরঘুর করে, সেখানে আমাদের খ্যাতবাবু তো ওর দিকে ভুল করেও তাকায় না। আর তাই আমার তো মনে হয় মীরাও আমাদের মতো আর 10-5টা সাধারণ মেয়ের মতোই। তখন মীরা নীলাকে বলল, ওই নীলার বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আমার সামনে থেকে আমাকেই বলছিস যে আমি আর 10-5 জন সাধারণ মেয়ের মতো না? তা নয় তো কি? তুই যদি আমাদের মধ্যে সত্যি সত্যি সবচেয়ে বেশি সুন্দরী হতি, তাহলে ওই খ্যাতবাবু এতদিনে তোর প্রেমে হাবুডুবু খেত। ওই হারামি, চুপ কর, তা না হলে কিন্তু তুই আজকে আমি। তুই কিছুই করতে পারবি না। যদি পারিস তাহলে খ্যাতবাবুকে তোর রূপের প্রেমে আর প্রেমের জালে ফাঁসিয়ে দেখা। ঠিক আছে, ওকে যদি আমি 2 মাসের মধ্যে আমার প্রেমের জালে না ফাঁসিয়েছি, তাহলে আমার নামও মীরা নয়। মীরা, তুই আর একবার ভেবে দেখ, পরে যেন বলিস না। মীরার ভাপাভাপি শেষ, ওকে আমি আমার প্রেমের জালে ফাঁসিয়েই ছাড়বো। যদি না পারিস কি করবি? মীরা পারে না এমন কোনো কাজ নেই। আর যদি সত্যিই না পারি, তাহলে তোরা যা খেতে চাইবি তোদেরকে আমি তাই খাওয়াবো। আর যদি পারি, তাহলে কিন্তু তোকে আমাদের সবাইকে খাওয়াতে হবে। ওকে, ডান। ডান। আর চোখ খুলে দেখতে থাক এই মীরার খেলা। আর এদিকে ওদের কথাবার্তা শুনে আমার মনে মেয়েদের প্রতি ঘৃণা আরো দ্বিগুণ বাড়তে থাকে। এই মেয়েদের আসলে কিভাবে নিজেকে তাদের আল্লাহ তাআলা সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে বলে কি তারা তাদের সৌন্দর্যের অহংকার যা খুশি তাই করবে? তারা কি আমাদের মতো সহজ সরল ছেলেদের খেলনা পেয়েছে যে যখন যার ইচ্ছে হবে সে তার স্বার্থ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের নিয়ে খেলবে, আর যখন ইচ্ছা হবে টিস্যু কাগজের মতো ছুঁড়ে ফেলে দিবে? না, তা হবে না কখনো। তোমাদের যা ইচ্ছা তা ছেলেদের সাথে তোমরা করতে পারো না। আর মীরা, তুমি যত চেষ্টাই করো না কেন, আমাকে কোনো মিথ্যা মায়ায় ফেলতে পারবে না। এসব ভাবতে ভাবতে বাড়িতে আসি কয়েকদিন পর। আমি বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি কি বা কারা যেন আমাকে ফলো করছে, তবে না কাউকে তো দেখতেই পাই না। তাহলে মনে হয় আমি এখানে একা একা থাকি আর কারোর সাথে নিজের মনের ভিতর জমে থাকা কথাগুলো শেয়ার করতে পারছি না বলে হয়তো কোনো ভ্রমের ভিতরে ডুবে যাচ্ছি। আর আমি কার সাথে বা কথা বলবো? কলেজে কেউ তো আমাকে সহ্যই করতে পারে না।
তবে একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে, মীরাকে আমি বেশি কদিন থেকে না জানলেও এই সামান্য কয়েকদিনই যতটুকু ওর সম্পর্কে জেনেছি, ও কোনো দিন একবার কিছু একটা করতে চায় তাহলে সেটা যেন কোনো কিছুর বিনিময় হলেও করে ছাড়ে। কারণ ও নিজেকে নিজেই মনে করে মীরা কারো কাছে হারতে শেখে নাই, আর কারো কাছে হারার জন্য জন্মও নেয় নাই মীরা। তাহলে কিন্তু মীরা ওর বান্ধবীদের সাথে বাজি ধরার পর আমাকে তেমন ইমপ্রেস করার মতো কিছুই করে নাই কেন? দূর, হয়তো মীরা রাগের মাথায় ওর বান্ধবীদের সাথে বাজি ধরেছিল, আর পরে হয়তো মীরা এইটা ভেবেছে যে আমার সাথে ওর তো কোনো ভাবেই মারে না, তাই ওকে থেকেই দূরে সরিয়ে দিয়েছে। তবে আজকে ক্লাস করার সময় হঠাৎ দেখি মীরা আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আমার কাছে ব্যাপারটা কেমন যেন হজম হয়নি, খুব অদ্ভুত মনে হলো ব্যাপারটা। আর আমি যখন ওর দিকে তাকাচ্ছি তখন দেখি মীরা খুব লজ্জা পেয়ে ওর মুখ ঘুরিয়ে নিচ্ছে। বুঝলাম না কিছুই। তারপর ক্লাস শেষ হলে যখন আমি ক্লাসরুম থেকে বের হব তখনই হঠাৎ মীরা আমার সামনে এসে দাঁড়ায়। তাই আমি ওকে যেই পাশ কেটে যাব তখন ও আবার আমার সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, আপনি এইভাবে আমার সামনে বারবার আসছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এতে তোর কোনো অসুবিধা আছে? দেখুন, আমার দেরি হয়ে যাচ্ছে, আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে আমাকে দয়া করে যেতে দিন। আমিও একটু রাগী মুডে কথাগুলো বললাম, কারণ কেন জানি আজ আমার মনটা একদম ভালো নেই। ও মা, বাবু দেখছি রাগ করতেও জানে দেখছি। আমি রিয়াকে আবারও পাশ কেটে যখনই যাব, তোকে যেতে বলেছি আমি? না, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, এটাই তো বলবি তোর দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তোকে তো এখন আমি যেতে দিচ্ছি না। বলেই আমার কলার ধরে বলতে লাগলো, আগে আমাকে এটা বল, তোর এত ভাব কিসের? হ্যাঁ, আরে আপনি এইভাবে আমার কলার ধরেছেন কেন? আর আমি কখন আপনার সাথে ভাব নিলাম? আর কোথায় আমি আর কোথায় আপনি? কথাগুলো বলার সাথে সাথে দেখলাম মীরার চোখগুলো সম্পূর্ণ লাল হয়ে গেছে রাগে। আমি মীরার এই লুক দেখে খুব ভয় পেয়ে গেলাম। তখন মীরা বলল, ভাব নিস না মানে? আমি তো দেখি 100 বার ভাব নিস। আচ্ছা, আর একটা কথা বল, আমাদের এখানে যারা পড়তে আসে তাদের প্রত্যেকেরই বন্ধু বান্ধবী আছে, কিন্তু আজ পর্যন্ত তোর কোনো ফ্রেন্ড বন্ধু বান্ধবী নেই কেন? এটা তোর ভাব ছাড়া আর কি বা হতে পারে? ফ্রেন্ড থাকা না থাকার সাথে ভাবার কি আছে, তাই তো বুঝলাম না। তো বেশি বুঝতে হবে না, কালকের মধ্যেই যেন আমি তোর একটা ফ্রেন্ড দেখতে পাই, বন্ধুত্ব করবি। আরে আজব তো, আমার ফ্রেন্ড দিয়ে কি কাজ হবে? তাছাড়া এখানে আমি যখন থেকে এসেছি তখন থেকেই সবাই আমাকে এড়িয়ে চলে, তাই এই কলেজে আমার কোনো ফ্রেন্ড নেই। আর তাছাড়া এখানে কেমন কোনো ছেলেও নেই যে আমার সাথে বন্ধুত্ব করবে। কেন, বন্ধুত্ব কি শুধু ছেলেদের সাথেই হয়? মেয়েদের সাথে বুঝি হয় না? তা হবে না কেন, কিন্তু আমি চাই না আমার জীবনে দ্বিতীয়বার কোনো মেয়ে বন্ধু আসুক। আর তাছাড়া এই কলেজে যে মেয়েরা পড়ে তারা ভুল করেও। আমি এত কিছু শুনতে চাই না। তোর যখন কোনো ফ্রেন্ড নেই তাহলে আজ থেকে আমি আর আমার এই 4 বান্ধবী তোর ফ্রেন্ড। আর আগামীকাল থেকে তাড়াতাড়ি কলেজে আসবি, যদি দেরি করিস তো তোর সাথে যে কি করব। কথাগুলো বলে মীরা চলে গেল। আর এদিকে যেন আমার দেহে প্রাণ ফিরে এলো। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি পাজি মেয়েটা আমার সময়ের 12টা বাজিয়ে দিছে। তাই তাড়াতাড়ি কলেজ থেকে বেরিয়ে দিকে যাওয়ার জন্য পা বাড়ালাম, কারণ আপনারা তো জানেনই আমাকে আবার আমার কর্মস্থলে যেতে হবে। এদিকে নীলা মীরাকে বলল, আচ্ছা মীরা, তুই কি কিছু মিস করেছিলি বা করছিস বলে মনে হয়? আমি আবার কি মিস করলাম? যা করছি বলে তোর মনে হচ্ছে? না, এই জন্যই বলছি যে কিছুদিন আগে তো তুই আমাদের কাছে আর এদের সামনে কিছু একটা নিয়ে বাজি ধরেছিলি। থাক, তোকে আর বলতে হবে না, আমি কিছুই ভুলি নাই, বুঝলি বোকা মেয়ে। হ্যাঁ, তা তো নিজের চোখেই আজ সব দেখলাম। কেমন করে আমাদের সবার প্রিয় মীরা ক্লাসের ভিতর একটা খেত ছেলের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছিল, আবার ক্লাস শেষে সেই খ্যাত ছেলেকে নিজে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। এতে অবাক হবার কি আছে তা বুঝলাম না। আর থাকলো তোর সাথে আমার বাজে ধরার কথা, সেটা তো আমি কখনোই ভুলবো না। সেই জন্যই আমি আমার প্ল্যান নিজের মতো করে সাজিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কেমন প্ল্যান করেছিস তা বুঝতেই পারছি। এমন যেন না হয় তুই নিজেই ওই ক্ষেতটার প্রেমে পড়ে যাস আর ও দোগে। ওই তুই থাম, এই মীরা কারো প্রেমে পড়বে, তাও আবার ওই খ্যাতমার্কা একটা ছেলের? কখনোই না। ওর তো আমার বাড়ির চাকর হবারও যোগ্যতা নেই। তোদের সাথে বাজি ধরেছি বলেই তো ওর সাথে আজ বন্ধুত্বটা করলাম, যাতে ওকে আমার প্রতি উইক করতে পারি। আচ্ছা, বন্ধুত্ব করলে ভালো কথা, তবে ও যে তোর প্রতি উইক হবে তা শিওর হচ্ছিস কিভাবে? শিওর হচ্ছে এই জন্য যে, কি হলো, থেমে গেলি কেন? তা জেনে তোদের কাজ নেই। তোদের কাজ হচ্ছে গেম দেখা, তোরা শুধু দেখবি, আর এত বেশি কিছু জানা ভালো নয়। তাও ঠিক। এত বেশি জেনে আমার কি কাজ? তোদের দুজনের মধ্যে যেই জিতুক বা হারুক না কেন, পেট তো আমারই ভরবে।
রিয়া এটা বলে সবাই একসাথে হাসতে শুরু করলো। এদিকে আমি ভাবছি এই কেমন মেয়ে রে বাবা, এটা কোনো কথা হলো? আমার কোনো বন্ধু নেই বলে আমাকে ওর সাথে বন্ধুত্ব করতে হবে? না, আমি কারোর সাথে বন্ধুত্ব করব না, যেমন আছি ভালো আছি। কিন্তু ও যে মেয়ে, ওর সাথে বন্ধুত্ব না করলে যদি আমার কোনো ক্ষতি করে দেয়, তাহলে আমি তো আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তার থেকে বরং ওর সাথে বন্ধুত্বই করি, পরে কি হবে তা তখন দেখা যাবে। পরদিন মীরার কথা মতো অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি কলেজে আসলাম। আর কলেজে ঢুকতেই একটা মেয়েকে পিছন থেকে দেখে আমি সেই পরিমাণে ক্রাশ খেলাম। কেন জানি মনে হচ্ছে আমি আবার নতুন করে কারো ভালোবাসার চাদরে নিজেকে জড়িয়ে নেই। কিন্তু তখনই স্বর্ণার কথা মনে পড়তেই ভালোবাসা আর মেয়েদের প্রতি একটা তীব্র ঘৃণা আমার মনের ভিতর বাসা বাঁধল। তখন মীরা বলল, ওই কি দেখিস এভাবে আমার দিকে? কিছু না আল্লাহ, এটা মীরা ছিল। মীরার ডাকে কল্পনা থেকে বাস্তবে ফিরে আসলাম। ঠিক আছে, চল আমাদের সাথে, কিছু না বললেই হলো। আর বাবু, তুমি যে আমার প্রতি একটু একটু উইক আছো তা বুঝতে আমার আর বাকি নেই। এটা ভাবতেই মীরার মনে যেন আনন্দের বন্যা বইতে লাগলো। ঠিক আছে, ক্লাসে চলুন। ক্লাসে চলুন মানে? আমি কি তোকে ক্লাসে যেতে বলেছি? না, তা বলতে যাবেন কেন? আপনি বললেন। ওই, আমি কি তোর বড় নাকি যে সব সময় আপনা আপনি করিস? তো কি করে বলবো বলুন? আপনি তো অনেক ধনী পরিবারের মেয়ে, তাই। তাই কি? হ্যাঁ, হতে পারি আমি অনেক ধনী পরিবারের মেয়ে, কিন্তু তার আগে আমি একজন মানুষ। আর এই মানুষ শব্দটার গায়ে কি পৃথিবীর কোনো বইয়ে ধনী গরিব লেখা আছে যে ধনী তাকে আপনি বলে ডাকতে হবে? আর শোন, আমরা যখন একই ক্লাসে পড়ি, তাই আজ থেকে তুই আমাকে তুই করেই ডাক। তখনই পাশ থেকে রিয়া বলে উঠল, আরে সাব্বাস মীরা, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস। আমি মীরার কথার লজিক দেখে অবাক হয়ে আছি। আমি কি বলবো বা কি উত্তর দিব তার ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি পৃথিবীর। আচ্ছা, এখন মীরা বলল বইয়ের মধ্যে মানুষের ভেদাভেদের কোনো কথা বলে নাই, বরং প্রত্যেক মানুষকেই এক নজরে দেখা হয়েছে এখানে। কিন্তু আমি এটা বুঝতেছি না যে মেয়ে এতদিন আমি গরিব বলে সবার সামনে আমাকে অপমান করত, আর সেই মেয়ে এত সুন্দর সুন্দর নীতি কথা বলছে। ব্যাপারটা কেন জানি হজম হচ্ছে না। কিছু তো একটা কারণ অবশ্যই আছে। তখন মীরা বলল, ওই কি ভাবছিস এত? কিছু না। তুই কিছু না বললেও তোর মুখ দেখে এটা বুঝতে পারছি যে তুই হয়তো কিছু একটা ভাবছিস। হয়তো এটা ভাবছিস যে আমার মতো একটা খারাপ বদমাজাজি মেয়ে কিভাবে তোকে নিজের ফ্রেন্ড বানাতে চাইছে। তাহলে শোন, এখানে যারা আছে এরা সবাই আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে আমার টাকা দেখে, নয়তো আমার সৌন্দর্য দেখে। কিন্তু তুই সবার থেকে আলাদা। আর আমি দেখলাম একমাত্র তুই এখানে আজ পর্যন্ত কোনো মেয়ের বন্ধুত্ব করা তো দূরের কথা, কারোর সাথে ভালো করে কথাও বলিস নাই। আর তাই আমি নিজে থেকেই তোর সাথে বন্ধুত্ব করতে চাই। কিন্তু আমি তো আপনাকে বলেছি আমার কোনো ফ্রেন্ড নামক প্যারার প্রয়োজন নেই। মনে একটু সাহস এনে বললাম কথাটা। তখন মীরা বলল, ওই শালা, আমি যখন বলেছি তোর ফ্রেন্ডের দরকার আছে মানে দরকার আছে। আজ থেকে আমরা সবাই ভালো বন্ধু, বুঝলি? আর ভালো বন্ধুরা যেমন একে অন্যের পাশে থাকে, ঠিক তেমনি তুইও আমাদের পাশে থাকবি। ঠিক আছে, আমি মানছি আমার ফ্রেন্ডের দরকার আছে। আর আপনি এবং আপনার সব ফ্রেন্ডরাই এখন থেকে আমার ফ্রেন্ডস। কি করব আপনারাই বলুন। যেমন মেয়েরা, আমি যদি এদের কথা না শুনি তাহলে কপালে অনেক দুঃখ আছে আমার, তাই ওদের কথায় রাজি হয়ে গেলাম। তারপর থেকেই মীরা আর ওর বান্ধবীদের সাথে থাকতে থাকতে আমিও নিজের অজান্তেই ওদেরকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে নিলাম। আর হবেই না কেন, ওরা সব সময় আমার সাথে হাসি তামাশা রাগ অভিমান করত। আবার আমার লেখাপড়া ওরা অনেক হেল্প করতো, যা একমাত্র কোনো সত্যিকার ফ্রেন্ডসটাই করে থাকে। আমি ওদের সাথে ফ্রেন্ডশিপ করার পর থেকে প্রায় আমার অতীতের দুঃখ কষ্টগুলো ভুলে গেছি। শুধু মাঝে মাঝে স্বর্ণার কথা একটু মনে পড়তো। আজ প্রায় 2 মাস হলে ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে। আর ইদানিং দেখছি এরা কেমন যেন আমার উপর খুব ছোট ছোট বিষয়গুলোর উপর অধিকার খাটানো শুরু করেছে। আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। আর যদি কোনোদিন কলেজে দেরি করে যাই তো 1000 প্রশ্ন করতে থাকবে। বলবে কেন দেরি হয়েছে, কোনো মেয়ের সাথে চক্কর চলছে কিনা, রাস্তায় কোনো মেয়ের দিকে তাকিয়েছে কিনা, এরকম 1000 প্রশ্ন করবে। আর মীরার এরকম পাগলামি দেখে নীলারা সবাই হাসতে শুরু করবে। যদিও প্রথম প্রথম আমার খারাপ লাগতো আর মনে মনে খুব কষ্ট পেতাম, কারণ মীরা আমার সাথে যেরকম আচরণ করত, যে কথাগুলো বলতো, একসময় কেউ একজন আমার উপরে ঠিক এরকমই অধিকার ফলাতো। কিন্তু কেন জানি না, তবুও ওই কষ্টের মাঝে একটা অজানা সুখ অনুভব করতাম। যাই হোক, আজ রাত থেকে শরীরটা কেমন যেন জ্বর জ্বর লাগছে, তাই ভাবছিলাম আজ আর কলেজে যাব না। ঠিক তখনই মীরার ফোন আসলো। কে রে, কই তুই? ওই হারামি, বাড়িতে কি ঘোড়ার ঘাস কাটছিস যে এখনো বাড়িতেই আছিস? আর কখন থেকে আমরা তোর জন্য ওয়েট করছি। হ্যাঁ, এদিকে খেয়াল আছে তোর? তুই আমাকে মাফ করে বোন, আজকে আমি কলেজে যেতে পারবো না। রাত থেকে কেমন জানি জ্বর জ্বর লাগছে। কি, তোর শরীর খারাপ আর তুই এখন বলছিস?
আরে বোন, রাগ করছিস কেন? আমার তেমন কিছুই হয় নাই, সামান্য একটু জ্বর, ওষুধ খেলে সেরে যাবে। ওনার তো ওষুধ খেলে এমনিতেই জ্বর সেরে যাবে। তুই এক্ষুনি তোর বাড়ির ফোনটা কেটে দিলাম, তা না হলে এই মেয়ে সরাসরি এইখানে চলে আসতো। যা, হারামিটা কলটা কেটে দিল। তখন নীলা মীরাকে বলল, তো কি হয়েছে? সামান্য তো জ্বরই এসেছে। সামান্য জ্বর তো কি হয়েছে মানে? জ্বর এসেছে আর আমাকে একবারও জানানোরও প্রয়োজন মনে করলো না? আরে আরে মীরা, তুই নীলার উপর রাগ করছিস কেন? আর খ্যাতটার উপর তোর এত দরদ উতলে পড়ছে কেন? ও বাঁচলো না মরলো তাতে তোর বা আমাদের কি? হ্যাঁ, একদম ঠিক বলেছিস তুই। খ্যাতটার সামান্য জ্বর এসেছে, এতে মীরার এত লাগছে কেন বুঝতেছি না। কোথাও এমন নয় তো মীরা, তুই ওই খ্যাতটার প্রেমে পড়ে গেলি? কি প্রেমে পড়বো আমি? তাও আবার কাব্যের সাথে? তোরা এটা ভাবলি কি করে? এটা আবার বলা লাগে নাকি? তুই ক্ষেত্তার জ্বরের কথা শুনে যেভাবে রিয়াক্ট করলি, ক্ষেত্তার জ্বর আর তোকে কেন জানালো না? ধর, তোরাও না সামান্য এটুকু একটা কথাকে কেন্দ্র করে তোরা এত দূর ভেবে বসলি। আরে কাব্য তো আমার শুধু ফ্রেন্ডই, যেমনটা তোরা আমার কাছে। আর ফ্রেন্ড তো অন্যের বিপদে পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, ওইসব কথা এখন বাদ দে, চল ক্লাসে যাই। ঠিক আছে চল। কাব্যকে নিয়ে মানে? ক্ষেত্তাকে নিয়ে আমাদের এত না ভাবলেও চলবে। ওর জন্য যার ভাবার সেই ভাববে। শালি, তোকে তো আমি যা, দুইটাই পালিয়ে গেল। এদিকে কাব্যটাও আজকে আসবে না, এই বান্দর নিয়ে দুটাও পালিয়ে গেল। ধুর, ভালো লাগছে না, তার থেকে বরং বাড়িতে চলে যাই। তখন রিশা নীলাকে বলল, আচ্ছা নীলা, মীরার ব্যাপারটা কি বলতো? আমি আবার কি বলবো? আরে গাধি, মীরা আর কাব্যের সম্পর্কে বলছি। শুধু মীরা কাব্যকে ওর প্রেমে ফাঁসানোর জন্য বন্ধুত্ব করেছে, নাকি ওর প্রেমে মীরা সত্যিই পড়েছে? দেখ, আমি যতদূর জানি কাব্য মীরাকে শুধুই একজন ফ্রেন্ড মনে করে। কিন্তু কিন্তু কি? আমার মনে হয় আমাদের মীরা কাব্যর প্রেমে পড়েছে, আর তাও আবার খুব গভীরভাবে। দূর, কি যে বলিস না তুই। আমি যা বুঝতে পেরেছি তাই বলছি। তাছাড়া দেখছিস না মীরা এখন কাব্যের ছোট ছোট বিষয়গুলোতে কেমন অধিকার ফলায়। এই যেমন ধর, কাব্য যদি কোনো মেয়ের দিকে তাকায় তাহলে মীরা কেমন রিয়াক্ট করে। আর ইদানিং দেখছিস না কাব্যকে আমাদের সাথেও বেশি কথা বলতে দেয় না, সব সময় কেমন চোখে চোখে রাখে। আর আজকের ব্যাপারটাই ধর না, কোন মেয়ে কিনা এমনি এমনি কোন ছেলের উপর অধিকার খাটায় যদি না তাকে সে ভালোবাসে। ঠিক তো, আমি তো এত কিছু ভেবে দেখি না। আর মীরা যদি সত্যিই ওকে ভালোবাসে তাহলে ওর কপাল পুড়লো। আমিও তো তাই চাই। তুই কিছু বললি না? মানে বলছিলাম কি, মীরার কপাল পুড়বে কি করে যদি আমরা দুজন মিলে কাব্যকে আর মীরাকে মিল করিয়ে দেই? আরে গাধি, ওটা বলছি না আমি বলছি যে মীরা যদি সত্যি মানে কাব্য ক্ষেত্রকে ভালোবাসে তাহলে ওকে তো মীরা বাজিতে হারবে, আর একদিকে ওর পরিবারও মেনে নিবে না। এটাই মাঝখান থেকে মীরার জীবনটাই নষ্ট হয়ে যাবে। তোকে বা আমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমি এখন আসি। মীরার মুখে রয়েছে রহস্যময় এক অজানা হাসি। রাতে মীরা শুয়ে শুয়ে কি যেন ভাবছিল, ঠিক তখনই ওর কাব্যের কথা মনে পড়ে। আর কাব্যের কথা মনে পড়তেই নিজে নিজেই মুস্কি মুস্কি হাসতেছে আর নিজেই নিজেকে বলছে, সকালে যখন রিয়া আর নীলা বলল আমি নাকি খ্যাতটাকে দূর কাব্যকে ভালোবাসি, তখন তো শুনে আমি মনে মনে খুশি হয়েছিলাম, কিন্তু কেন? আর আমি তখন ওদেরকে রাগই বা দেখালাম কেন? আর আমি যেখানে নিজের রিয়া এবং নীলাদের সাথে কাব্যর বন্ধুত্ব করিয়েছি শুধু ওকে আমার প্রেমে ফেলানোর জন্য, কিন্তু এখন কেন আমি কাব্যর সাথে ওদের কথা বলা দেখতে পারি না? কেন বারবার কাব্যর উপরে আমার সব যত ভালো লাগা, ইচ্ছা, অধিকার সব আমার কেন? ধুর, আমি কেন এত ভাবছি? আবার পরক্ষণেই ভাবছি তো বেশ করছি, যাকে ভালোবাসি। যা, এটা কি বলছিস তুই মীরা? শেষ পর্যন্ত তাহলে তুই যা, ভাবতেই লজ্জা লাগছে। এরপর কোলবালিশকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে কাব্য বলতেছে, দুর্বাল, এই জ্বর মনে হয় আর আমাকে ছেড়ে কোথাও যাবে না। সেই কাল রাতে জ্বর এসেছে, কিন্তু ভালো হওয়ার কোনো লক্ষণই দেখছি না। কিন্তু আমার এত শীত লাগছে কেন? কোনো রকমে প্যারাসিটামল খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন আমি যেন আকাশ থেকে পড়লাম, কারণ আমি যখন আয়নার সামনে গিয়ে দেখি আমার প্রায় সম্পূর্ণ মুখে লিপস্টিকের দাগ লেগে আছে। সেই সাথে আমার শরীরের বেশ কিছু জায়গায় কেটে যাওয়ার দাগও রয়েছে। তবে কাটা দাগগুলো দেখে মনে হচ্ছে কারো হাতের আঙুলের বড় বড় নখের কারণে হয়েছে। এসব দেখে মাথাটা কেমন যেন ভনভন করছে আমার।
এমন কি হয়েছিল রাতে যার কারণে আমার মুখে লিপস্টিকের দাগ এলো, আবার শরীরেও? অনেক ভেবেও এই রহস্যের কুল কিনারা পাচ্ছি না। হঠাৎ কেন জানি মনে হলো, আচ্ছা রাতে কেউ কি আমার ঘরে এসেছিল? কিন্তু তা কি করে সম্ভব? আমার ঘরে আবার কে আসবে? আর রাতে ঘুমানোর আগে তো ঘরের দরজা লক করেই ঘুমিয়েছিলাম। কিন্তু কেউ যদি আমার ঘরে, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি মীরা ফোন দিয়েছে। কল রিসিভ করে কিছু বলবো তার আগে মীরা বলতে লাগলো, কি রে, একটা কল রিসিভ করতে এত সময় লাগে? হনুমান কোথাকার। মাফ কর বোন, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারি নাই। কি, তুই এখনো শুয়ে আছিস মানে? কুম্ভকর্ণ তো মনে হয় তোর মতো ঘুমায় না। ও তো ওর কাজ ঠিক মতো করতো, কিন্তু তোর যে কলেজ আছে সেটা কি তোর মনে নেই? আসলে হয়েছে কি মীরা, কিছুটা ভয় পেয়ে যা রাগী মেয়েও। তোর কোনো কথা শুনতে চাই না, তুই আধা ঘন্টার মধ্যে কলেজে আসবি, এটাই ফাইনাল। আরে মীরা শোন তো। যা, কলটা কেটে দিল। এই রে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে নেই। এসব নিয়ে না হয় পরে ভাবা যাবে। তারপর রেডি হয়ে বের হব, তখনই আন্টি ডাক দিয়ে বলল, বাবা কাব্য, তোমার শরীর এখন কেমন আছে? এই তো আন্টি মোটামুটি। আচ্ছা আন্টি, আমি এখন আসি, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ কি মনে করে যেন আন্টিকে বলে আসলাম আমি, আচ্ছা আন্টি, রাতে কি কেউ আমার ঘরে এসেছিল? আন্টি প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়ে পরে নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, কই, কেউ যায় নাই তো বাবা। কেন, তোমার কি কিছু হারিয়ে গেছে? না আন্টি, এমনি বললাম আর কি। আমি এখন আসি তাহলে। আচ্ছা। ওইদিকে মীরা রাগে বলতে লাগলো, শালা হনুমান গাধা উল্লুকটা আসছে না কেন এখনো? আজ একবার আয়, তোকে এমন মজা দেখাবো না। মীরা মনে মনে এসব বলছে আর বারবার কলেজ গেটের দিকে তাকাচ্ছে। তখন নীলা বলল, কি রে মীরা, তুই বিড়বিড় করে কি বলছিস আর বারবার গেটের দিকে তাকাচ্ছিস কেন? কাহিনী কি বলতো? তখন রিয়া বলল, আরে নীলা, তুই বুঝতে চাইছিস না কেন? দেখ, আমাদের দুলাভাই এখনো আসে নাই দেখে আমাদের মীরা তার জামাইকে গালি দিতেছে, আর ওইদিকে বারবার তাকিয়ে দেখছে যে দুলাভাই কখন আসবে। ওই হারামের ঘরের হারামি, এসব কি ফালতু কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো ফালতু কথাই বলি, তা না হলে আমাদের মীরা একটা ক্ষেত না, আমাদের তো দুলাভাই হবে। এই কথা শুনে মীরা একটু লজ্জা পেয়ে বলতে লাগলো, রিয়া, চুপ করবি তুই? আমি কি তোদের কখনো বলেছি যে আমি কোনো খ্যাতের প্রেমে পড়েছি? তখন মীরা বলল, মুখে তোদেরকে না বলছি তো কি হয়েছে, আমি তো কাব্যকে সত্যি সত্যিই ভালোবেসেই ফেলেছিলে, কিন্তু শুধু মুখে বলতে পারছি না, হয়তো আর কোনোদিনও বলতেও পারবো না। আচ্ছা, ওই হনুমানটাকে কি বলতে পারবো? হয়তো পারবো, কিন্তু কি রে মুরা, কি এত ভাবছিস? তেমন কিছু না, ভাবছিলাম আজকে তোদের সবাইকে আমার পক্ষ থেকে ট্রিট দিব। আচ্ছা তাই নাকি? কি রে, তোরা আমাকে ছাড়াই কি ট্রিট খাবি নাকি? আমাকেও সাথে নিবি? তা তো নিবই, কিন্তু যে আমাদের ট্রিট দিবে সে তো এখনো বললোই না কি জন্য আজ ট্রিট দেবে আমাদেরকে। কি রে মীরা? আরে ভাই, বলছি তোদেরকে জিজ্ঞেস করতে হবে না, আমিই বলছি শোন। তাহলে আমি যখন গতকাল রাতে ঘুমাচ্ছিলাম তখন খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। এরকম ভয়ঙ্কর স্বপ্ন আমি এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না আমার। আর স্বপ্নটার কথা মনে হলেই নিজেকে খুব অসহায় আর প্রচুর পরিমাণ ভয় লাগে। তা কি স্বপ্ন দেখছিলি শুনি? তাহলে শোন, আমি স্বপ্নে দেখেছি আমি বিশাল কোনো জনমানবহীন একটা এলাকায় দাঁড়িয়ে আছি, যেখানে যেদিকেই চোখ যায় সেই দিকেই শুধু সীমান্তহীন পথ আর পথ। আমি কোথায় যাব, কি করব বুঝতে পারতেছিলাম না। যেদিকেই ছুটে যাই সেই দিকেই শুধু বালি আর বালি লক্ষ্য করি, আর সেই সাথে আছে অসহনীয় সূর্যের তাপ। আমার এমন মনে হচ্ছিল সূর্যের তাপে যেন আমার সম্পূর্ণ শরীর ঝলসে যাচ্ছে। তবুও আমি অনেক কষ্টে কোনো লোকালয়ের খোঁজে ছুটতে থাকি। ছুটতে হঠাৎ আমি এক বিশাল খাদের কাছে এসে পড়ি, আর খাদের পাশে একটা সেতু দেখতে পাই। সেতুটা দেখলেই আমি যে কতটা খুশি হয়েছিলাম তা তোদের বলে বোঝাতে পারবো না। সেতুটা দেখে আমার মনে হয়েছিল যে কোনো পথিক যেমন মরুভূমিতে তৃষ্ণার্ত অবস্থায় এক ফোঁটা পানি ফেলে যতটা খুশি হয়, আমিও মনে হয় সেতুটা দেখে ততটাই খুশি হয়েছিলাম। আর বারবার বলছিলাম এই সেতুটা পার হলে কোনো লোকালয় পাবো। আমি সেতুটা দেখে এতটাই খুশি হয়েছিলাম যে কোনো কিছু না ভেবেই সেতুটার উপরে উঠে পড়ি। আর যখন আমি সেতুটার উপরে মাত্র 3 পা এগিয়ে যাই, হঠাৎ করেই সেতুটা অদৃশ্য হয়ে যায় আর আমিও খাদের গভীরে হারিয়ে যাই। তারপর কি হয়েছিল আমার আর মনে নেই, কিন্তু যখন আমার জ্ঞান ফেরে তখন আমি এমন কিছু দেখি যা দেখে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে তা তোদেরকে বলে বোঝাতে পারবো না। ওই থাম, একদম ফাজলামি করবি না।
না রে রিয়া, আমার তো মনে হয় না মীরা কোনো ফাজলামি করছে না। দেখছিস না স্বপ্নটার কথা মনে হতেই ও কেমন চুপসে গেছে। তুই একটু চুপ থাক। আর মীরা, তুই বল কি এমন স্বপ্ন দেখছিস? দেখ, আমি বুঝতে পারছি তোরা আমার কথাগুলো শুনে মজা নিচ্ছিস। ওসব বাদ দে, আর এটা বল কি দেখছিলি তোর স্বপ্নে? আমি দেখলাম যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি কেউ আমার হাত পায়ে আঙুলের শিকল দিয়ে বেঁধে রেখেছে, যার কারণে আমার হাত পায়ে ব্যথা পাচ্ছিল। আমি সাহায্যের জন্য চিৎকার করছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করছিল না। হঠাৎ দেখি অনেকগুলো বিষাক্ত সাপ আমাকে ঘিরে ধরেছে, আর সাপগুলো আমার দিকে খুব হিংস্রভাবে ছুটে আসছিল। যখন ওগুলো আমার কাছাকাছি আসে তখন সাপগুলো আমাকে পেঁচে ধরে আমার মাথায় কামড় বসাচ্ছিল, আর মাথা থেকে আমার যত চুল ছিল তা মাংস সহ তুলে ছুঁড়ে ফেলছিল। ঠিক তখনই কে যেন আমার মাথায় গরম কিছু তরল ঢেলে দিল, যা আমার বেদনা হাজার গুণ বাড়িয়ে দিচ্ছিল। আর এমন মনে হচ্ছিল আমার শরীরে চামড়া, মাংস, হাড় সব কিছু যেন গলে গলে এক হয়ে যাচ্ছিল। আর ঠিক তখন আমি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ি, আর ঘুম থেকে উঠেই ভাবতে থাকি এতক্ষণ আমি কি দেখলাম। হঠাৎ তখনই আমার মনে পড়ে যে আমি হাই স্কুলে থাকতে স্যার একদিন আখিরাত বা পরকাল সম্পর্কে ঠিক এমনই বলেছিল। তাই আমি ঠিক করেছি যে আজ থেকে সব খারাপ অভ্যাস ত্যাগ করব। সেই সাথে এতদিন যাদের সাথে বাজে ব্যবহার করেছি তাদের কাছে ক্ষমা চাইব। ওরা সবাই মীরার কথায় মনোযোগ দিয়ে শুনছিল আর বেশ কিছুক্ষণ নীরব ছিল। তারপর নীরবতা ভেঙে রিয়া ও নীলা বলে উঠল, আচ্ছা তুইও না মীরা সামান্য কি একটা স্বপ্ন দেখলি আর ভয় পেয়ে বলছিস অন্যের কাছে ক্ষমা চাইবি? একবার ভেবে দেখ মীরা, তুই যদি সামান্য একটা স্বপ্ন দেখে সবার কাছে ক্ষমা চাস তাহলে তোর আর ওদের মধ্যে পার্থক্য কি থাকবে? তোর উঁচু মাথা নিচু হবে তা কি ভেবে দেখেছিলি? আর একবার ভেবে দেখ মীরা, আমরা তোর বান্ধবী, তাই তোর ভালো চাই। আর একটা কথা শোন, আমার মনে হয় তুই জঘন্য কাজটার জন্য আমাদের ট্রিট দিতে চাস, কিন্তু আমরা তোর এত বড় অধপতনের ট্রিট নিতে পারবো না। সরি। দেখ, তোরা হয়তো আমার কথাগুলোকে বিশ্বাস করবি কিনা সেটা তোদের ব্যাপার, তবে আজকে আমি তোদের জন্য যে ট্রিট দিতে চাচ্ছি তা হলো আমি একজনকে মন থেকে ভালোবেসে ফেলেছি। কি, তুই প্রেমে পড়েছিস? আমরা তো বিশ্বাসই হচ্ছে না। না হলে নাই, তবে এটাই সত্যি। ছেলেটা দেখতে কেমন রে? নিশ্চয়ই অনেক টাকাওয়ালা মালিকের ছেলে। আচ্ছা তোরা কি বলতো, যেই শুনলি আমি প্রেমে পড়েছি অমনি তোরা আমার জামাইয়ের টাকা পয়সার দিকে চোখ দিয়েছিস, কিন্তু নজর দিয়ে লাভ নেই শাকচুন্নিরা। বাবা বাহ, তা মীরা যাকে বিয়ের আগেই তোর জামাই বানাইলি সে কি জানে যে তুই ওকে ভালোবাসিস? না, ওকে তো বলি নাই যে আমি ওকে ভালোবাসি, তবে হ্যাঁ আজকেই ওকে আমার মনের কথা জানিয়ে দেব। কিন্তু ও কি আমাকে ভালোবাসবে? আরে ইয়ার, তুই যাকে ভালোবাসবি তার জীবনটাই পাল্টে যাবে। তোকে তো পাওয়া মানে সেই ছেলের জন্য আলাদিনের প্রদীপ পাওয়ার সমান, তাই ওসব চিন্তা বাদ দে। আর এটা বল ছেলেটাকে। না রে, ও অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা। অন্যদের মতো ওর টাকার প্রতি কোনো লোভ নেই, সবসময় সৎ পথে চলতে চেষ্টা করে। তাছাড়া কি? তাছাড়া ও আমাকে শুধু বন্ধু ভাবে। যদি আমি ওকে প্রপোজ করি আর ও অন্য কিছু ভেবে বসে তাহলে? ওসব বাদ দে। তুই যদি তোর মনের কথা তাকে না বলিস তাহলে কিন্তু পরে আজীবন আফসোস করবি। হ্যাঁ ঠিক বলেছিস তোরা, আমি আজকেই কাব্যকে প্রপোজ করব। কাকে প্রপোজ করবি বললি? কাকে আবার? যার কথা তোরা তোদের কানে শুনলি তাকে। কিন্তু বরটা এখনো আসছে না কেন? আমি কলেজে আসতে দেখি সব কয়টা শয়তান শাকচুন্নিরা একসাথেই আছে। আমি ওদের কাছে এসেই বললাম, কিরে রিয়া, নীলা, মীরার মুখটা আজ বাংলা 5-এর মতো করে রেখেছে কেন? কি বললি হারামি? একে তো আজ তুই দেরি করে আসছিস, তার উপর আবার বলছিস আমি আমার মুখ বাংলা প্যাচের মতো করে রেখেছি। আজকে তো তোকে আমি বলেই মারতে শুরু করলো মীরা। আরে বোন, মারবি না প্লিজ, তুই তোর এই ছোট ভাইকে মাফ করে দে। আরে কিছুই বুঝলাম না। বোন বলার সাথে সাথেই মীরা আমাকে আরো জোরে জোরে মারতে শুরু করলো, আর ওর মার খেয়ে আমার অবস্থা কেরোসিন। তখন রিয়া বলল, আরে মীরা কি করছিস? এটা কি? এভাবে মারতে থাকলে বেচারা জীবনেও বিয়ে করতে পারবে না। ওই তোরা চুপ থাক। কাল থেকে যখনই ওর সাথে কথা হয় তখনই ও আমাকে বোন বলে রাখছে। আমি ওর কোন কালের বোন লাগি? কোনো কালেরই না। এবারে মতো আমাকে ছেড়ে দে। জীবনে বেঁচে থাকতে তোকে আর বোন বলবো না, মনে থাকে যেন। বলেই আমাকে ছেড়ে দিল আর আমি পিঠ ডলতে লাগলাম। হঠাৎ দেখি মীরা কেমন জানি অন্য মনস্ক হয়ে আছে আর মুখটা কেমন যেন কালো করে রেখেছে। তাই আমি নীলাকে বললাম, কিরে নীলা, মীরার কি হলো আবার? এই তো একটু আগে আমাকে দিব্যি মেরে তক্তা করে দিল আর মুহূর্তেই মুখটা কালো করে ফেললো কেন? ওর কি কিছু হয়েছে? কি আর হবে, বেচারি একজনকে খুব ভালোবাসে ফেলেছে, কিন্তু বেচারি তাকে বলতেই ভয় পাচ্ছে যদি ছেলেটাকে ফিরিয়ে দেয়।
অধরার কথাটা শুনে কেন জানি হঠাৎ বুকের মধ্যে চিনচিন করে ব্যথা অনুভব করতে লাগলো। আচ্ছা, মীরা কোনো ছেলেকে ভালোবাসে তা শুনে আমার এত কষ্ট হচ্ছে কেন? তখন রিয়া বলল, কিরে তোর আবার কি হলো? তুই আবার তোর মুখটা এমন কালো করলি কেন? ধুর, তুই যে কি বলিস, আমি আবার মন খারাপ করতে যাব কেন? আসলে হয়েছে কি বলতো, কলেজে আসার পর থেকেই শরীরটা কেমন যেন করছে, তাই ভাবছিলাম যে বাসায় চলে যাব। হঠাৎ বাড়িতে যাবি মানে? ক্লাস করবি না? না রে রিয়া, ভালো লাগছে না। তোরা থাক, আমি এখন গেলাম। তারপর আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম। আমি যেই কলেজ থেকে বের হতে যাব ঠিক তখনই হঠাৎ জানি না কি মনে করে আবার কলেজের ভিতর দিকে যাচ্ছি। তাই নিজেও জানি না। এদিকে মীরা নীলাকে বলল, কিরে বাদরটার আবার কি হলো যে ক্লাস না করেই চলে গেল? আমার কি মনে হয় জানিস মীরা, কাব্যও তোকে হয়তো মনে মনে পছন্দ করে। কি তুই সত্যি বলছিস তো? কাব্য আমাকে ভালোবাসে? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা তুই একবার ভেবে দেখ তো, কাব্যকে যখন অধরা বললো যে তুই কাউকে ভালোবাসিস, তখনও কিরকম রিয়াক্ট করলো। আর ওর মুখটা দেখে তো মনে হচ্ছিল যেন অনেকদিন ও দামে কিছু একটা হারিয়ে ফেলছে। তাই বলছিলাম কি, তুই যত তাড়াতাড়ি পারিস কাব্যকে তোর মনের ভিতরে জমিয়ে থাকা কথাগুলো বলে দে। তা না হলে এমনটা যেন আবার না হয় তুই যাকে ভালোবাসিস তাকে অন্য কেউ যেন তার শাড়ির আঁচলে না বাঁধে। বলেই হাসতে শুরু করলো মীরার অন্য সব বান্ধবীরা। ওই তোরা একদম হাসবি না বলে দিচ্ছি, কাব্য শুধু এই মীরার হবে, অন্য কারো না। আর যদি ভুল করেও কেউ আমাদের দুজনের মধ্যে আসে তো তাকে আমি উপরে তুলে দেব। আর একটা কথা মনে রাখবি, মীরা যাকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য মীরা সবকিছুই করতে পারে। কুল ইয়ার কুল, এত রেগে আছিস কেন? শান্ত হ আর ভাব তুই কিভাবে কাব্যকে তোর মনের কথা বলবি। ধুর, কোনো ভাবাভাবি নেই। কালকে যখন আমার কলিজাটা আসবে তখনই ওকে আমি আমার মনের কথা, আমার ভালোবাসার কথা বলবো। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। হে লজ্জাবতী, আর তার থেকে বরং একটা কাজ কর, যাকে ভালোবাসিস তাকে প্রপোজ করে আয়। ওকে এখানে কোথায় পাবো? ও তো নাই। সামনে তাকিয়ে দেখ। রিয়ার কথা মতো সামনের দিকে তাকিয়ে দেখি কাব্য কলেজে ফিরে আসছে। আর কাব্যকে ফিরে আসতে দেখে মীরা মনে মনে খুব খুশি হয়, কিন্তু হঠাৎ তখনই আবার ওর মনটা খারাপ হয়ে যায়। তখন মীরা মনে মনে বলে, কারণ কিছুক্ষণ আগে ছেলেটা কত হাসি খুশি ছিল, কিন্তু যখন ও জানতে পারলো আমি কোনো ছেলেকে ভালোবাসি তখনই ওর হাসিটা কোথায় যেন হারিয়ে গেল। হয়তো ও আমাকে মনে মনে ভালোবাসতো বা লাইক করতো, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারে নাই, আর বলবেই বা কেমনে। সেদিন আমি যখন ওই পেতনিগুলোর সাথে বাজে ধরেছিলাম তখন তো ওইসব শুনে ফেলেছিল, কিন্তু আমাদের সাথে হনুমানটা এমন ভাবে মিশতো যেন ও কিছুই জানে না। আচ্ছা, ওকে যখন আমি আমার মনের কথা বলবো তখন কি ও আমাকে ভুল বুঝবে? আরে মীরা, তোর আবার কি হলো যে এমন মনমরা হয়ে গেলি? তেমন কিছুই না রে, ভাবছিলাম আজকে আর ওকে কিছু বলবো না, অন্য একদিন বলবো। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, তার থেকে বরং আমি তোর বরটাকে চুরি করে নিয়ে যাই। ওই শাকচুন্নির ঘরের শাকচুন্নি, ভুলেও আমার জানটার দিকে নজর দিবি না। যদি দিস তো তাহলে তোর চোখ তুলে মার্বেল খেলবো। আরে বাবা, কি ভালোবাসা! এতই যখন ভালোবাসিস তাকে, তাহলে তোর মনের কথা বলতে ভয় পাচ্ছিস কেন? কি বললি শাকচুন্নি? আমি ভয় পাচ্ছি? তাও আবার আমি? তোরা এখানে বসে বসে দেখ আমি কি করতে পারি। আরে আরে বোন, আমার কথায় কথায় এত রাগ করিস কেন? আর কেই বা করতে চাইছিস তুই? আমি এক্ষুনি কাব্যকে আমার মনের কথা বলে দেব, আর ও রাজি হলেই কলেজের সবার সামনেই ওকে জড়িয়ে ধরবো। বলে মীরা কাব্যের দিকে এগিয়ে যেতে লাগলো। মীরা যখন কাব্যর কাছে আসে আর কাব্য কিছু বলতে যাবে তখনই মীরা শুনতে পায় একটা মেয়ে পিছন থেকে কাব্যকে কাব্য কাব্য বলে ডাকছে আর দৌড়াচ্ছে। মীরা ভাবলো মেয়েটা হয়তো অন্য কাউকে ডাকছে, কারণ পৃথিবীতে তো আর একটা কাব্য নেই, আরও অনেক কাব্য নামের মানুষই আছে। তাই মীরা ওইদিকে মন দিল না। তবু হঠাৎ করে কিছু একটা হারানোর ভয়ে মনের ভিতর একটা অজানা ভয় কাজ করছিল, আর তা অন্য কিছু নয় বরং কাব্যকে হারানোর ভয় কাজ করছে। তাই সে আর দেরি না করে কাব্যর কাছে দৌড়াতে দৌড়াতে যায়, আর তখনই হঠাৎ থেমে যায়। মীরা ওর পা যেন আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, কারণ মীরা দেখলো মীরা কাব্যের কাছে যাওয়ার আগেই মেয়েটা কাব্যকে জড়িয়ে ধরে আছে, যা দেখে মীরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না, এ আমি কি দেখছি? আমি কি ভুল দেখছি? আমার সাথে এমন কেন হচ্ছে? মেয়েটা কি কাব্যকে ভালোবাসে? ও কি আমার কাছ থেকে কাব্যকে কেড়ে নিতে এসেছে? হে আল্লাহ, আমি কি করব তুমিই বলে দাও। আমি তো কাব্যর জন্য ভালো হতে চেয়েছিলাম, ওকে আজ আমার মনের কথাগুলো বলতে চেয়েছিলাম, তাহলে তুমি কেন এটা করলে? ওর জীবনে কি তুমি আমাকে না রেখে অন্য কাউকে রেখেছ? আর এদিকে হঠাৎ কেউ আমাকে জড়িয়ে ধরায় আমি অবাক হয়ে গেলাম। আরে যে কলেজে আমাকে কেউ দেখতেই পারে না সেখানে আমাকে কোনো মেয়ে জড়িয়ে ধরেছে, ভাবতেই আমার খুব অবাক লাগে।
তবে কেন জানি মন চাচ্ছিল মেয়েটাকে আমিও জড়িয়ে ধরি, কারণ মেয়েটার স্পর্শ কেন জানি খুব পরিচিত পরিচিত মনে হচ্ছিল, আর তার শরীরের গন্ধটাও কেন জানি আমার খুব কাছের মানুষের মতো লাগছে। তবুও নিজেকে সামলে নিয়ে আমি মেয়েটার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমি যতই নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি ততই মেয়েটা আমাকে আরও জড়িয়ে ধরে কাঁদছে। হঠাৎ মেয়েটার কান্না শুনে বুকের ভিতর একটা অজানা ব্যথা অনুভব করলাম। জানি না কেন মেয়েটার কান্না সহ্য হচ্ছিল না আমার। আর মীরা দূর থেকে কাব্য মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করছে, আর ওর মুখে বিরক্তির ছাপ, যা দেখে মীরা ভাবছে কাব্য মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করছে কেন, তাহলে কি ও কি মেয়েটাকে চেনে না? কথাটা ভাবতে মীরার মন থেকে কাব্যকে হারানোর ভয় দূর হয়ে যায়। আবার এটা ভাবে